স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলেপ হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখি কত হাহারি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। উস্তাদের মায়ের শেষ রাইতে একটা কথা প্রচলন আছে আমাদের সমাজে। আমরা যারা সাধারণ মানুষ, উচ্চ মহলে আছে কিনা জানি না জানি না, কিন্তু আমাদের কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে। 5ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না। এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসেছে। ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়, ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না। আপনার সাথে শিবিরের সমস্যা, ছাত্রদলের সমস্যা, না বৈষম্য বিরোধীর সমস্যা, এইটার উছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। অবশেষে বিএনপির নেতাকর্মীরা যেন ঠিক ছাত্রলীগের মতোই আচরণ করছে। ছাত্রদল আর ছাত্রলীগ যেন একাকার হয়ে যাচ্ছে। এক দল গেছে যেন আর এক দল তৈরি হচ্ছে। অবশ্য বিএনপির নেতাকর্মী বা বিএনপির ছাত্রদলকে নিয়ে বিএনপির নেতাকর্মীরাই অবশেষে এই কথাগুলো প্রকাশ করছে। আর আরেকটা বিষয় হলো, আপনারা সবাই জানেন অন্তর্বর্তী সরকার আসার পরে বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নানান কিছু উঠে আসতেছে এবং নানান ভয়ঙ্কর দিক উঠে আসতেছে। শেখ হাসিনার আমলে কিছু এমপি মন্ত্রীরা, পুলিশ অফিসাররা, র্যাব কর্মকর্তারা যে সমস্ত অপকর্ম করে গেছে এগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেছে। সোশ্যাল মিডিয়ায় এগুলো ভাইরাল হয় এবং এই পোস্টগুলোতে বা এই ভিডিওগুলোর পোস্টে বা আপলোডের পরে এই ভিডিওগুলোর নিচে প্রচুর পরিমাণে হাহা রিয়েক্ট পড়ে। অবশেষে পিনাকি ভট্টাচার্য জায়গা মতো দিয়ে মনে করেন যে দিয়ে দিয়েছে সেই হাহা রিয়েক্টকারীদেরকে। এখানে যদি বলা হয় কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতো হাসিনা, কিভাবে মানুষদেরকে আয়নাঘরে বন্দি রেখে তাদেরকে হত্যা করতো, তারপরে একদল হাহা রিয়েক্ট দেয়। মানে ওদের এত খুশি কোথায় থেকে আসে? অবশেষে পিনাকি ভট্টাচার্য কিন্তু আসলে ঠিকঠাক মতো দিয়ে দিয়েছে। এবং টঙ্গিপাড়া শেখ মুজিবের প্রথম যে শেখ মুজিবের 32 নম্বরে বাড়ি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সাহেবের মাধ্যমেই কিন্তু সেটা গড়িয়ে দেওয়া হয়েছে এবং টঙ্গিপাড়া উড়িয়ে দেওয়া হবে। অবশেষে কিন্তু ছাত্রলীগকে বা হাসিনাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পিনাকি ভট্টাচার্য। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। গ্রেপ্তারকৃত হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে, সেই সময় বাংলাদেশে বসে হাহারি এক দেবে আর আমরা এটা মেনে নেব? স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলেপ হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখি কত হাহারি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায়, আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে। নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায়। দেখেন, ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আবার পিএইচডি করেছে। কি রকম জাউরা এগুলো সেটা দেখে। শুনেন, ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ। 1 নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে। আগে তাকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে। আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। বেশি এক্সাম্পল লাগবে না, মোটামুটি 20-25টা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে। এরা ভিতর দিন ওই যে কইছে না হাফিজ মজুমদার অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করবে, ওই মুখেই মারিতম ওরা। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। হাফিজ মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। সাথে ছিল পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আর্মি পারছে।
পারে নাই। ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ লড়তে পারবে। আমরা পরাজিত হইতে পারি, আমি মেনে নিলাম আর কি। যদি সব বাকশালী হয়ে যায়, ওদের চামড়ার বন্দুক আছে না, ওটাতে বাতাসের গুলি মারে, টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই, ফাঁকে মারলেও নাকে লাগবেই, শিওর শট। এডিটর সাহেব বুঝাই দেন, বন্দুকের গুলি ছুড়ে দেন। শুনিস হার্পিক, মূলা লাগবে, মূলা পাঠামু আর পচা গরু খা কিছুদিন, দেখ পারিস কিনা। আরাম দাদা আওয়ামী লীগারদের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন, ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন, দেখবেন না ওদের পোস্ট, ইন্টারেক্ট করবেন না ওদের পোস্টে, ওরা শুকায় মরবে। আমরাই দেশের 95% মানুষ, ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে। সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল থাকে। আরেকটা বিষয়, যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না, ভালো, কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে, যে লোগোর মধ্যে নৌকা আছে অভিশাপের চিহ্ন। কিভাবে পুলিশকে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে, শুনেন এই যে বেনজির আরামজাদার কথা শুনেন। আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লোক আছে, বের করেন, শুনেন। জি স্যার, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার প্লিজ। থ্যাংক ইউ। তো আমরা ওই দিকে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তরুণ কথা তো দিই। আওয়ামী লীগ যত রিক্রুটমেন্ট হয়েছে এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিক্রুটমেন্ট করা হয়েছে, ঠিক আছে? যে কারণে এরা ক্ষমতা এসে কিন্তু সারদা থেকে প্রচুর লোককে তারা পুলিশ ট্রেনিং থেকে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের সময়, আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শের কোনো লোকজন সহজে ঢুকতে পারে নাই, বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতাদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা আপনার জানার জন্য। এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম, তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজিরের বাহিনী, ঠিক আছে? এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস করে না, এরা খুন করে ক্ষমতা আসছে, আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না। যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে, ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে। ওই যে আপনার 2008 সালের আগে 9 সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে, এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালানোর চেষ্টা করছে, কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না। তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক, পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক। আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ইতিহাস আছে। আপনারা জানেন যে আপনার 25শে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল আমাদের প্রধান হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আর্মিদের বিরুদ্ধে। তো ওখান থেকে কিন্তু এদের এই বাহিনীর একটা ঐতিহ্য আছে, প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে। এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল, তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে, বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স, এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তো সেই আস্থা থাকতে হবে, আমার মনে আস্থা থাকা ভালো। এবং এন্ড অফ দি ডে দেখবেন যে এরাই আপনার একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি। এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগিতা আপনারা পাবেন। আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন 5ই আগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে, আর আসে নাই। আর প্রায় 300-350 অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে, মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে। এবং করে তারপরে এই যে গ্যাপ, এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে, অনেকে রিটায়ার করছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে। তখন এটা ভঙ্গুর অবস্থা, এটা এই বাহিনীর। আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। এটা আমি করে যাব, যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, নেত্রী দেবেন, যেটা প্রোগ্রাম দিবেন ওখান থেকে আসবে, সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে, বলবৎ করতে হবে। তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনসিয়ানা। যেমন ওই যে এর করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব করতেছে, আমি জানি, বিভিন্ন সময় আমার সঙ্গে অনেকে কথা বলে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলো মোকাবেলা করে এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে। যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝছাও? কারা করতেছে নাম কইলাম না, কিন্তু আমরা সব জানি। পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন। যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে, সাবধান করে দিতেছে ভাইজান, আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার কাছে। আমি সুনাপটিদের পিছে লাগি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ, কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পারতেছি, সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তাহলে ছাড়া হবে না, সাবধান হয়ে যান। যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুকলি কাটতেছেন, শুনলাম প্রফেসর ইউনূস সাহেব নাকি চুকলি কাটতে গেছিলেন, সত্য নাকি? হ্যাঁ, স্যারের পাঠাই দিয়ে আপনাদের আমল নামা দিব, চাপা মার দিয়ে দিব কলে, তাই সাবধান হয়ে যান। এই বান্দা জিন্দা আছে। আর হ্যাঁ, ওই যে আঙ্কারে যে পুলিশ সদস্য ছিল না, ওই যে ছত্রভঙ্গ করছিল, কাউরে না পিটায়, কাউরে না মেয়েরা, ওটা খুঁজে পাওয়া গেছে, নাম রিয়াদ হোসেন, ডেমরা পুলিশ লাইনে। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো, তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেকভাবে আমাদেরকে প্রশংসা করতেছে, এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে, আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি। এখন ভাইরাল হলো, বন্ধু বান্ধব, তারপরে সহকর্মী যারা আছেন, আত্মীয় স্বজন, পরিবার, সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন। আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আরে ভাই, মন তো ভরলো না এই রিপোর্ট দেখে। ওর বাড়ি কোথায়? বাবা মাকে, এই মা, যেই মা এই সোনার ছেলের পেটে ধরছে, তারও তো আমাদের সম্মান জানাতে হবে, তারা সালাম দিতে হবে না? তো এইটা ছোটখাটো রিপোর্ট না, বড় রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক, পুলিশ পদক দেওয়া হোক তাদের। এবার আসেন হাদানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি। আবার যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী
তারা বিশ্বাসীদের উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না, ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনে বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নেই, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল, কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো, আসেন সেটা বুঝে দেখি। 5ই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল, যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে এর জন্য দায়ী করা গেছে, করা হয়নি। কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান হাইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করেন, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। হ্যাঁ, ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। এ খোদা, আমারে উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার প্রেরণক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি, ছাগল নাচে খুঁটির দড়ি। আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। আসেন সেটা বুঝে দেখি। সবচেয়ে বেশি ঝামেলা পড়েছে মোদি। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে। মোদির আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায়, সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদিকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রফেসর ইউনূস করে নাই, প্রফেসর ইউনূসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এইটার কোনো যদি কিন্তু নাই, এর সে সলিড এভিডেন্স হয় না। বাংলাদেশের আদালতে বেইজ্জতি, এটা মোদি ঠেকাইতে চায়। এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি। কিভাবে ঠেকাবে? একটাই রাস্তা আছে, প্রফেসর ইউনূসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া। প্রফেসর ইউনূসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে। এইখান থেকে পাইছে সাহস, আবার আগের গৌরব, আবার হেডম নিয়ে আমরা আসতেছি। আর টাকা পয়সা তো আছেই, সবাই কিনে ফেলবে, এই হইতেছে প্ল্যান। সেই জন্যই আগাম নির্বাচন, দ্রুত নির্বাচন, এই সমস্ত আলাপ তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি? দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনূসের দ্রুত বিদায়, এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে। আপনারা বুঝে হোক না বুঝে হোক, ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন। এই ব্যাগেজ আমরা মাইনে নেব না, কোনোদিন মাইনে নেব না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই। ইতিহাস সাক্ষী, 1990 3 জোটের রূপরেখা রাখে নাই। তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতি। কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে? 5ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না। এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসেছে। ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়, ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না। আপনার সাথে শিবিরের সমস্যা, ছাত্র দলের সমস্যা, না বৈষম্য বিরোধীর সমস্যা, এইটার উছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আপনি কি করবেন? আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি, আর ওপেনলি কে করছে রাজনীতি, আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি, এগুলো শোনার আমাদের টাইম নাই। কে করছেন রাজনীতি আর কে করেন নাই, চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই। সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরাই বিএনপি ছাত্র দল কিংবা যুব দলকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে, দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে, দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে। সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে, আলোচিত হবে, আলোকিত হবে। কুয়েটে যে আক্রমণটা করা হলো, এই আক্রমণটা জাতির কাছে এই দলকে, এই ছাত্র দলকে হ্যাও করেছে। এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই। আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই, কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই, সবাই জানে কে কি করেছে কে কি করে নাই। অতএব এই ধরনের প্রবণতা থেকে শাহবাগীদের বের হয়ে আসতে হবে, দলটাকে বের হয়ে আসতে হবে, না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার অন্ধকার অন্ধকার, কোনো সন্দেহ নাই। ছাত্রলীগের মতো আচরণ করলে পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে, এটা ভাবতে আর কোনো বিজ্ঞানী হতে হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবকিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। এখন কে হামলা করে কে করে না, কে হামলা করেছে কে করে নাই, এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বর্তমান এই ডিজিটাল যুগে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে কে কার উপরে কিভাবে অত্যাচার করছে, জুলুম করছে, সবকিছুর চিত্র জাতির সামনে ফুসে উঠেছে। কেউ কাউন্টার দিয়ে লাভ নেই যে আমাকে জিততে হবে তাই আমি কাউন্টার দিয়ে পাশ করে যাব। নিশ্চয়ই আপনারা জানেন কুয়েটের ঘটনা, গতকালকের যা ঘটেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই। আমি এজন্যই তীব্র নিন্দা জানাই, এই শিক্ষাঙ্গনগুলোতেই
ছাত্রলীগের অবাধ বিচরণ ছিল এক সময়। তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই শিক্ষার্থী মনে করতো না, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তারা দিত না, তাদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণ শিক্ষার্থীদেরকে এক ধরনের গুয়ান্তানামো নামক কারাগারের মধ্যে বন্দী রাখত ছাত্রলীগের লোকেরা। সেই সময়ই কিন্তু মূলত এই শেখ হাসিনার পতনের বীজ বপন হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম অত্যাচারের কারণেই। অনেকের হাত কাছে হয়তো মনে হবে কোটা সংস্কার একটি সামান্য উপাদান মাত্র, কিন্তু এই কোটা সংস্কারের সাথে বাংলাদেশের জনগণের পুঞ্জীবিত ক্ষোভ, ছাত্র জনতার বিভিন্ন সময়ে তাদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, তাদের উপরে যে বৈষম্য, এই সব কিছুর সমন্বয় হাসিনার পতন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি ঘটাতো এই আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা। হল বাণিজ্য, ছাত্রীদেরকে জোর করে তারপরে তাদের সেই সকল রাজনীতিবিদদের বেডরুমে পৌঁছানো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা, বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নবাগত শিক্ষার্থী আসলে বাধ্য করে দল করানো, তারপরে সেই শিক্ষার্থীর মনের বাহিরে, চিন্তার বাহিরে সিট বাণিজ্য করা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত না করা, শিক্ষকের গায়ে হাত তোলা, ছাত্রকে খুন করা, হত্যা করা, একই বিভৎস চিত্র ছিল ছাত্রলীগের আমলে। আপনি কি একই চিত্র বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান? ভিন্ন নাম দিলেই কি সেই নতুন করে সেই ধরনের কার্যক্রম আপনি বাস্তবায়ন করে পার পেয়ে যেতে পারবেন? এই দেশের মানুষ এখন আর বোকা নয়, কাউকে ছাড় দিবে না। সে হতে পারে ছাত্র দলের নামে, হতে পারে ছাত্র শিবিরের নামে, হতে পারে ইসলামী আন্দোলনের নামে, হতে পারে অন্য কোনো ডানপন্থী বামপন্থী যে কোনো ছাত্র অর্গানাইজেশনের নামে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে। কোনো নামেই এই দেশে কেউ আর সন্ত্রাসী করে মানুষের চোখে আর ধুলা দিয়ে আপনি পার পাবেন না। গতকালকের কুয়েটের ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর একটি ঘটনা ঘটেছে। আমি যেমন এর তীব্র নিন্দা জানাই, বাংলাদেশের সকল নাগরিক এর তীব্র নিন্দা ইতিমধ্যেই জানিয়েছেন। আপনারা জানেন হয়তো আমরা যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, সেই ছবির এই ব্যক্তি বিধায় হয়তো তাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। আমি এই বহিষ্কারের কাগজটা দেখেছি একটু আগে। জাতীয়তাবাদী যুব দলের তাদের যে কি বলে পেজ রয়েছে, সেই পেজের ভিতরে এই হচ্ছে তাদের যুব দলের সেই নেতাকে বহিষ্কার করার কাগজটা। এখানে তারা বলেছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুব দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এই যে সেই ব্যক্তির ছবিটাও এখানে আছে, কেউ একটা অ্যাড করে এটাকে আবার দিয়েছে। আর এটা হচ্ছে অরিজিনাল পেজ, যেটা আমি ইতিমধ্যেই এই নোটিশটা পেয়েছি যুবদলের মেইন পেজে। আমি যুবদলকে ধন্যবাদ জানাই যে আপনারা তাকে বহিষ্কার করেছেন, কিন্তু সমস্যাটা যুবদলের বহিষ্কারের মধ্য দিয়ে সীমাবদ্ধ শেষ হবে না। কেন হবে না বলছি? এই ছাত্রদেরকে জোর করে চাপিয়ে দিয়ে কাউন্টার আপনি করতে গিয়ে ছাত্রলীগেই পরিণত হবেন। আমার দোষ কি ছিল, তার দোষ কি ছিল, আমাকে কি বলেছে, তার দোষ কি বলেছে, এই বলাবলির মধ্য দিয়ে একজন চাপাতিদারী সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকানোর কোনো অধিকার কারো নাই। সে আপনার ছাত্র দলের নাম দিয়েও অধিকার নাই। আপনার এই বলাবলির মাধ্যমে আপনি ফেসবুক গরম করে ফেলতে পারবেন, কিন্তু এই দলের কোনো 4 পয়সার উপকার করতে পারবেন না। শাহবাগীরা আপনার এই দলটার ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে বিশেষ প্রজেক্ট হাতে নিয়ে। বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বিদেশি তাদের কার্যক্রমকে হাতে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে। আপনি যদি সেটা বুঝতে অক্ষম হন, ছাত্রলীগ হয়ে যাবেন, আর কিছু হতে পারবেন না। জোর করে কোনো ছাত্রছাত্রীকে আপনি এই দলের মধ্যে প্রবেশ করাতে পারবেন না। আদর্শ দিয়ে প্রচার করাতে হবে, ভালোবাসা দিয়ে প্রকাশ করাতে হবে, সংযত রাজনীতি দিয়ে প্রকাশ করাতে হবে, ভদ্রতা দিয়ে মানুষদেরকে কাছে টানতে হবে। ছাত্রলীগের মতো একই আচরণ করার কোনো সুযোগ নেই। প্রমাণিত হলো যে এই যুবদলের দৌলতপুর থানার এই সম্ভবত মাহবুব, এই ছেলেটাই তো এই অপকর্মটির মূল হোতা। ওখানে অস্ত্রসহ ছিল। কে এই মাহবুবকে আজকের এই ক্যাম্পাসে ডেকে এনেছে, যে তিনি কিভাবে এই ক্যাম্পাসে ঢোকার সাহস পায়? প্রিয় বন্ধুরা আমার, তিনি কিভাবে এসেছেন বলেন? এই যে মাহবুবুর রহমান আসলো থেকে, তিনি দৌলতপুর আপনার কি বলে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি। তাকে কিভাবে এখানে আনা হয়েছে? কে এনেছে? কার নির্দেশে এসেছে? এই জায়গায় যে সন্ত্রাসীগুলো বাইরে থেকে এসেছে, তাদের একটার চেহারার সাথেও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো সম্পর্ক নেই। তাহলে তারা এখানে আসলো কেন? তাহলে যারা তাদেরকে এনেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে রিমান্ডে নিয়ে তারপরে বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো সুস্থ ধারায় ফিরে আসবে। আমরা এই ধরনের অশুভ শক্তি চাই না, যে আজকে আপনার হাতে আমি একটু পাওয়ার দিলাম, আপনি কালকেই আমাদেরকে গরু ছাগল মনে করবেন আর যা ইচ্ছা তাই করবেন। সেই সুযোগ বাংলাদেশে দেওয়ার জন্য 5ই আগস্ট সংগঠিত হয় নাই। মনে রাখবেন, 5ই আগস্ট সংগঠিত হয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য। বিশেষ করে এই সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট সন্ত্রাস সদস্যদেরকে এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্যই 5ই আগস্টের আবির্ভাব হয়েছে। কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তোলেন? কোন সাহসে আমার শিক্ষার্থীকে রক্তাক্ত করেন? কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তুলে আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করেন? কোনো কিছু দিয়ে জায়েজ করা যাবে না। আপনার সাথে শিবিরের সমস্যা, ছাত্রদলের সমস্যা, না বৈষম্য বিরোধীর সমস্যা, এইটার উসিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আপনি কি করবেন? আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি, আর ওপেনলি কে করছে রাজনীতি, আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি, এগুলো শোনার আমাদের টাইম নাই। কে করছেন রাজনীতি আর কে করেন নাই, চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই। এই যুবলীগের মতো আচরণ, ছাত্রলীগের মতো আচরণ এই ছাত্রদলকে কিংবা ছাত্র যুবদলকে কেউ দেয় নাই। এই টেন্ডারবাজি আপনাকে কেউ দেওয়া হয় নাই। অতএব এই সন্ত্রাস, সে যেই হোক সন্ত্রাসের বিরুদ্ধে
সাধারণ শিক্ষার্থীরা গর্জে উঠেছে। এখনো সাধারণ শিক্ষার্থীরা এই সন্ত্রাসীকে পছন্দ করে না। যান অনলাইনে, যান ফেসবুকে, আপনাদের দুই একজন স্বার্থবাদী যদি কোনো ব্যক্তি শাহবাগের উচ্ছিষ্টভোগী দালালরা এসে আপনাকে কাউন্টার দিয়ে ফাস্ট বানিয়ে দিতে চায়, ওইটার নাম ফাস্ট নয়। আপনি পরাজিত হয়ে যদি ফাস্ট হতে চান, সেটার নাম ফাস্ট নয়। ফাস্ট হতে হলে আপনাকে আদর্শ দিয়ে ফাস্ট হতে হবে। ফাস্ট হতে হলে আপনার সত্যকে সত্য বলে ফাস্ট হতে হবে, মিথ্যাকে মিথ্যা বলে ফাস্ট হতে হবে। কত বড় সাহস আপনার! কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে। 5ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন, কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না। এখন বিছানাটা হয়তো কবরে। কবরে হয় না, শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়েন। আর এখন আরাম পেয়ে যে যার মতো করে যা ইচ্ছা তাই করে যাচ্ছি, আর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন, এটা তো মেনে নেওয়া যায় না। তার মানে এই নয় যে আপনি রাজনীতি করলে আপনাকে নিষিদ্ধ করতে হবে, আর একজন করতে পারবে পারবে না। না, ইনসাফ ভিত্তিক প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সম আচরণ অবশ্যই কাম্য, কিন্তু সেটা হতে হবে আলোচনার ভিত্তিতে, পর্যালোচনার ভিত্তিতে, নিজেদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে। কিন্তু জোর করে যদি আমি বলি আমি সেরা, আমি কিসের সেরা, আমি 16 বছর কিভাবে সেরা ছিলাম না, সেটা পর্যালোচনা করতে হবে। জ্ঞানীরা কখনো তর্ক জড়ায় না, জ্ঞানীরা তার জ্ঞান থেকে অন্যের সমালোচনা শুনে সেখান থেকে শিক্ষা অর্জন করে পথ চলে। আর মূর্খরা ছাত্রলীগের মতো এই আচরণ করে। মনে নাই সাদ্দামরা হেডাম দেখাতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতের বেলা, মিছিল করে দেখাতে চেয়েছে কেন রোকেয়া হল থেকে যা মানে কি বলে আপনার মিছিল বের হলো রাজাকার রাজাকার, সেইটাকে দমন করতে এসেছে সাদ্দাম, তারপরে তার সাথে ইনান, তারপরে তাদের সাথে আসছে সরকারের লোকেরা, এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত আসছিল। মনে নাই? নওফেল আসে নাই? সবগুলোকে উল্টো ঘুরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীরা ভিন্ন চরিত্র সেখানে প্রকাশ করে দিয়ে ওদের মাধ্যমে আর কোনো কিছুই তো করতে পারে নাই। ওরা এখান থেকে পরাস্ত হয়েছে, সর্বশেষ পরিণতি তারা পালিয়ে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা জয়যুক্ত হয়েছে। অতএব ওখান থেকে শিক্ষা অর্জন করুন। জোর করে আপনি কারো উপরে টর্চার করে আপনি দল করাবেন কিংবা দলের মধ্যে প্রভাবটা বিস্তার করাবেন, এই প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আপনার কোনো শিক্ষাঙ্গনে আপনি রাজনীতি করতে পারবেন না, পারবেন না। বরং আপনাদের উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, সাধারণ জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে রাজনীতি করা এবং সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা। আপনি যদি কন্ট্রোল করতে না পারেন সেটাও বলে দিতে হবে, কিন্তু আপনি দখলবাজি, দখলদারিত্ব এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না। সে কোনো সুফি সাধকের মাধ্যমেও সংগঠিত হলে সেটা কোনোদিন এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না। সে জামাত করলেও অ্যাকসেপ্ট করবে না, শিবির করলেও অ্যাকসেপ্ট করবে না, হেফাজত করলেও অ্যাকসেপ্ট করবে না, চরমনাই করলেও অ্যাকসেপ্ট করবে না, ছাত্রদল কিংবা যুবদল কিংবা জাতীয়তাবাদী দল করলেও অ্যাকসেপ্ট করবে না। অতএব আপনাদের মূল গোড়ায় পানি দিতে হবে। কিভাবে সম্ভব আমার সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত হবে 5ই আগস্টের পরে? এখনো কার কাছ থেকে রক্তাক্ত হচ্ছে? যারা দীর্ঘ 16 বছর নির্যাতনে ছিলেন, জুলুমের অত্যাচারের শিকার ছিলেন, আপনারা মজলুম ছিলেন। এই মজলুম ভাইয়েরা আজকে আবার জুলুম করা শিখে যাবে, এটা তো হতে পারে না। আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরাই বিএনপি ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে, দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে, দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে। সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে, আলোচিত হবে, আলোকিত হবে। সেটা করতে না পারলে ধ্বংস অনিবার্য, কোনো কারণ ছাড়াই। কিভাবে সম্ভব? এটার ভিতরে আবার তর্ক বিতর্ক করা শুরু করেছেন অনেকে। আপনাকে প্রমাণ করতেই হবে আমি অপরাধী না তিনি অপরাধী, এই প্রমাণ করলে তো এখন আর। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। আমি কথা বাড়াবো না, তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত এই পর্যন্ত ভিডিওগুলো দেখলেন, কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি পারলে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।